নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা আমার কাছে একটু স্পেশাল। আজ শুধু ভ্রমণ নয়, আজকে আমার মাসিদের সমস্ত ছেলেমেয়েরা অর্থাৎ আমরা সব ভাই বোনেরা, সবাই নয়, কিছুজন খুব ব্যস্ত থাকার কারণে এখানে অনুপস্থিত আছে এবং তারা অনেক কিছু মুহূর্ত ও মেমোরি মিস করে ফেললো তাদের জীবন থেকে। তো আমরা আজকে চলেছি পূর্ব মেদিনীপুরের ঐতিহাসিক ময়না রাজবাড়ি অভিযানে। আমরা এসেছিলাম ময়নাতে আমাদের মাসির বাড়িতে, তাদের মাসির বাড়ির মন্দির প্রতিষ্ঠার পুজো উপলক্ষে। অনুষ্ঠান শেষ হওয়ার পরের দিন হঠাৎ করেই আমরা প্ল্যান করে ফেললাম ময়না রাজবাড়ি ঘুরতে যাওয়ার, এবং মাসির বাড়ি থেকে ফাইনালি সবাই বেরিয়ে পড়লাম একসাথে ময়নাগড়ের উদ্দেশ্যে। ময়নাগড়ে যাওয়ার আগে আমরা গেলাম ময়নার অন্যতম পবিত্র এবং শান্ত একটি স্থানে, মা অন্নপূর্ণার মন্দিরে। মন্দিরে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে মন্দির চত্বরটা একটু ঘুরে দেখলাম এবং চারপাশের সাজানো ঘিরে থাকা বাগান ও তার মাঝখানে গভীর জলাশয়ের সৌন্দর্য উপভোগ করলাম আমরা কিছু সময় ধরে। তারপর পুনরায় আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন পৌঁছে গেছি ঐতিহাসিক ময়নাগড়ের সেই বিখ্যাত গড় বা পরিখার সামনে। দেখে মনে হতে পারে সাধারণ কোনো বিশাল দিঘি, কিন্তু এর ইতিহাসের গভীরতা এই জলের চেয়েও আরও অনেক বেশি। একসময় এই অথই জলরাশি ছিল রাজবাড়ির প্রধান প্রতিরক্ষা দেওয়াল। আমাদের চারপাশে নিস্তব্ধতা এবং বাতাসের শব্দ আর জলের মৃদু কম্পন, আর তার মাঝে আমাদের গুঞ্জন। আমার সামনে সেই জলদুর্গ যা শত্রুর হাত থেকে রাজপরিবারকে রক্ষা করত। এই পরিখার চারধারে এক সময় ছিল ঘন জঙ্গল আর কুমিরের আনাগোনা। আজ সেই কুমির নেই ঠিকই, কিন্তু এখানে দাঁড়ালে প্রতিটা বাঁকে সেই রোমাঞ্চকর আমেজটা আজও উপলব্ধি করতে পারা যায়। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার শেষে আমাদের কাঙ্ক্ষিত নৌকার দেখা পাওয়ার পর অবশেষে স্বস্তি পেলাম। ময়নাগড় থেকে আমাদের নিতে যে নৌকা আসার কথা ছিল সেটি ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। এপারে নৌকা ভেড়ার পরে ধীরে ধীরে সবাই আমরা নৌকাতে উঠে পড়লাম এবং নৌকা তার গন্তব্যের অভিমুখে যাত্রা শুরু করলো। ময়না রাজার মান, গজনা রাজার ধান, কুচল ঘোড়ের পাকা, দে নন্দের টাকা। প্রবাদ প্রবচন যেমন তেমন হোক, কিন্তু ময়না রাজবংশ শুধু প্রবাদেই নিজের অস্তিত্ব স্বীকার করে যায়নি, সঙ্গে কিংবদন্তি ইতিহাস ও মঙ্গল কাব্য প্রসঙ্গে বারবার ধরা দিয়েছে। ময়নার রাজারা নাকি চিরকালই অভিজাত। এদের রাজধানী ময়নাগড়। নগেন্দ্রনাথ বসু তার বঙ্গের জাতীয় ইতিহাস গ্রন্থে স্বীকার করেছেন, ময়নাগড় একসময় ধর্মমঙ্গল কাব্যগ্রন্থে লাউ সেনের রাজধানী ছিল। শুধু মঙ্গল কাব্যই নয়, লাউ সেনের সঙ্গে ঐতিহাসিক প্রসঙ্গ ওতপ্রোতভাবে জড়িত। গৌড়েশ্বর ধর্মপালের সেনাপতি কর্ণসেনের পুত্র ছিলেন এই লাউ সেন। কিংবদন্তি অনুসারে ধর্ম ঠাকুরের কৃপায় লাউ সেন নাকি এই ময়নাগড়েই পশ্চিম দিকে সূর্যোদয় দেখিয়েছিলেন। এ প্রসঙ্গ বাদে ইতিহাসের ভিত্তিতে জানা যায়, লাউ সেনের পরবর্তীতে পরিত্যক্ত ময়নাগড় জনৈক জলদস্যু শ্রীধর হুইয়ের দখলে যায়। কথিত আছে, ধর্মমঙ্গল কাব্যের নায়ক পাল বংশের রাজা লাউ সেন ময়না দুর্গের প্রতিষ্ঠাতা। অপর একটি মতানুসারে দ্বিতীয় মহিপাল এই একাধিক নদীবেষ্টিত দ্বীপের মতো স্থানে জলদুর্গটি তৈরি করেন। পাল বংশ শেষ হয়ে যাওয়ার পর বহুদিন ময়নাগড় পরিত্যক্ত ছিল জলদস্যু আর ডাকাতদের আনাগোনা। পরে উড়িষ্যা অর্থাৎ উৎকল রাজাদের দ্বারা অধিকৃত হয় ময়না। বাহুবলীন্দ্র রাজাদের অধীনস্থ জনৌতি দণ্ডপাথের সদর দপ্তর বালিসীতাগড় থেকে ময়না দুর্গে স্থানান্তরিত করা হয়। আমরা রয়েছি ঐতিহাসিক ময়নাগড় ভ্রমণে। ভাবলাম একটু শান্তিতে প্রকৃতিকে উপভোগ করব, ইতিহাসকে গভীরভাবে উপলব্ধি করব, কিন্তু না, আমার সামনের জনের মাথায় হঠাৎ করে কেটুলসনেটেড মানে ওই টাইটানিকের রোজের ভূত
ভর করে ফেলল। কেন সেটা আপনারা সামনে তাকালেই বুঝতে পারবেন কি হচ্ছে। আমাদের মধ্যে দাঁড়িয়ে আছে এখন বাংলার রোজ, যার মধ্যে মাঝে মাঝেই টাইটানিক সিনেমার সেই বিখ্যাত পোজের খিঁচুনি উঠছে। তফাৎ শুধু একটাই, সেখানে ছিল বিশাল জাহাজ আর আটলান্টিক মহাসাগর, আর এখানে আমাদের এই ছোট্ট ডিঙি নৌকা আর সবুজ ঘোলাটে জল। বরফ না থাকলেও রয়েছে বেশ কিছু কচুরিপানা। আর জ্যাক তো ধারে কাছে কোথাও দেখতে পাচ্ছি না, হয়তো ওই বাঁশ জঙ্গলের ধারে কোথাও বসে বিড়ি টানছে। উৎকলরাজ কপিলেন্দ্র দেবের রাজত্বকালে তার অন্যতম সামন্তরাজ কালিন্দীরাম সামন্ত কেলেঘাই নদীর তীরবর্তী বালিসীতাগড়ের সামন্তরূপে রাজত্ব করতেন। কালিন্দীরামের অধস্তন পঞ্চম পুরুষ গোবর্ধনানন্দ জলদস্যু শ্রীধর হুইকে পরাজিত করে ময়নাগড় দখল করেন। পরবর্তীকালে আনুমানিক 1562 খ্রিস্টাব্দে এখানে সামন্তরাজ পরিবার স্থাপন করেন। সেই সময়ে উৎকলের সিংহাসনে কপিলেন্দ্র দেবের উত্তর পুরুষ মহারাজ হরিচন্দন অধিষ্ঠিত। ময়নাগড় দখলের পরে সামন্তরাজ গোবর্ধন উৎকলরাজকে খাজনা দেওয়া বন্ধ করলে হরিচন্দন অতর্কিতে যুদ্ধ ঘোষণা করেন। সে সময়ে গোবর্ধন বাস করছিলেন বালিসীতাগড়ের বসত বাড়িতে। একে অতর্কিত আক্রমণের দাপট, অন্যদিকে স্বল্প সৈন্যবল, বীর সুলভ যুদ্ধ করেও তিনি পরাজিত ও বন্দী হন। রাজপ্রাসাদের অদূরে বন্দিশালায় আবদ্ধ থাকাকালীন সঙ্গীত রসিক গোবর্ধনের মৃদুমন্দ সুর ভাজার কথা উৎকলরাজের কানে পৌঁছয়। তিনি সশরীরে শোনার জন্য ছদ্মবেশে কারাগারে আসেন। ময়নাগড়ের চারপাশে প্রচুর পরিমাণে কাঁটা বাঁশ গাছের ঝাড়ে ঘেরা ছিল। এর ফলে পরিখার বাইরে থেকে শত্রুরা আক্রমণ করলে কামান দিয়ে কামানের গোলা এই বাঁশ ঝাড়ে আটকে যেত, এবং ময়নাগড়ের ভেতরে অনেক উঁচু মাটির ঢিপি ছিল, যেখান থেকে কামান দিয়ে বাইরে শত্রুকে আক্রমণ করতে পারত। উড়িষ্যার রাজপ্রাসাদের কাছেই ছিল বন্দিশালা। বন্দিশালায় গোবর্ধনানন্দ ও তার স্ত্রী প্রতিদিন সঙ্গীত চর্চা করতেন। তারা প্রত্যহ শেষ রাত্রে ভজন গান গাইতেন। প্রতিদিন শেষ রাত্রে সুললিত কণ্ঠের ভজন গান শুনে রাজা খুব খুশি হন এবং উৎকল রাজা গোবর্ধন সামন্তকে সসম্মানে মুক্তি দেন। তিনি জানতেন গোবর্ধন সামন্ত সৌম্যকান্তের অধিকারী, প্রচণ্ড সাহসী, বীর পুরুষ, মল্লযুদ্ধ ও অস্ত্রচালনায় পারদর্শী। তিনি চিন্তা করলেন ভবিষ্যতে উৎকল রাজ্যের দুর্দিনে তার মতো রণনিপুণ ও দৃঢ় মনোবল সম্পন্ন মানুষের সাহায্যের প্রয়োজন হতে পারে। তাই তাকে শুধু মুক্তি নয়, তাকে তিনি রাজসম্মান স্বরূপ সিংহাসন, রাজছত্র, চামর, বাণ, ডঙ্কা, রাজচিহ্ন, যজ্ঞ উপবীত এবং বাহুবলীন্দ্র উপাধি দান করেন, যার অর্থ ইন্দ্রর ন্যায় বাহু বলশালী। সঙ্গে সঙ্গে বালিসীতাগড় তথা অধিকৃত ময়নাগড়কে স্বাধীন রাজত্বরূপে ঘোষণা করেন। জলদস্যুর হাত থেকে ময়নাগড় উদ্ধারের পরে সামন্তরাজ গোবর্ধন মূল বসতবাড়িটি কেন্দ্র করে চারিদিকে দ্বিস্তরীয় ধাঁচে গভীর পরিখা খনন করান। অর্থাৎ দ্বীপে অবস্থিত মূল রাজবাড়িটি দুটি পৃথক বর্গাকার পরিখা দ্বারা বেষ্টিত। এই পরিখা দুটি কালীদহ ও মাকড়দহ নামে পরিচিত। গড়বাড়ি সংলগ্ন পরিখা কালীদহের এক পাশের দৈর্ঘ্য 750 ফিট, অর্থাৎ গড় সমেত কালীদহের পরিমাপ 5,62,500 বর্গফিট। এর বাইরের পরিখা অর্থাৎ মাকড়দহের এক পাশের দৈর্ঘ্য 1400 ফিট। তাহলে সর্বমোট মাকড়দহ কালীদহ সমেত গড় বাড়ির জমির মাপ 19,60,000 বর্গফিট বা 307 বিঘা। সম্পূর্ণ গড় প্রাসাদটি কংসাবতীর মূল ধারার সঙ্গে যুক্ত। ময়নাগড়ের খাসতালুকে পৌঁছতে গেলে এককালে 3টে পরিখা পার হতে হতো। প্রথম পরিখা কালীদহ, পাল রাজাদের সময় তৈরি। দ্বিতীয় ও তৃতীয় পরিখাটি তৈরি করান গোবর্ধনানন্দ। তৃতীয় পরিখাটি আর নেই। দ্বিতীয়টি মাকড়দহ, সেটিও প্রায় আজ অবলুপ্তির পথে। সরকার তার উপরে তৈরি করেছে কংসাবতী নদী সেতুর সংযোগকারী রাস্তা। সেতুর থাম তৈরি করতে গিয়ে বুঝে গেছে মাকড়দহ, রয়ে গেছে শুধু কালীদহ। ময়নাগড় যেতে গেলে কালীদহ পার না করে উপায় নেই, ফলে নৌকায় একমাত্র যান।
ময়নাগড়ে এখনও রাজবাড়ির সদস্য 6টি রাজপরিবার রয়েছে। প্রতিটি রাজপরিবারের নিজস্ব ঘাট এবং নিজস্ব নৌকা রয়েছে। কালীদহের উপর দিয়ে মূল জনপদে যাতায়াতের জন্য এই নৌ চলাচল হলো রাজপরিবারের আভিজাত্যের প্রতীক। মানুষের লেপাল ময়নাগড়ের চারিদিকে বেষ্টিত পুরো পরিখাটা আমরা এক পাক প্রদক্ষিণ করে আমাদের নৌকো অবশেষে ভিড়ল ময়নাগড়ের ঘাটে। আমরা একে একে সবাই ময়নাগড়ের মাটিতে পা রাখলাম, যেখানে ইতিহাস কথা বলে। ভেতরে হ্যালো গাইস, আমরা ব্লগ বানাও। হ্যালো গাইস, আমরা ময়নার রাজবাড়ির ভেতরে আছি। হ্যালো গাইস, আমরা ময়নার রাজবাড়ি দেখতে এসেছি। হাই হাই, হ্যালো গাইস। এই যে আমরা আমাদের দিদি, আমাদের মোটা দিদি গাইস তার কি মেয়া বলা শুরু করলো। मैं मोयना राजबाड़ी देखने आया हूँ था। मैं मोयना राजबाड़ी देखने आया हूँ था। ले बोले बात बोलिए जी, आप बोलिए बोलिए बोलिए। না মমতা ব্যানার্জির মতো বললে পারলেও ভালো হতো। ভিডিওর মাঝে কন্ট্রোভার্সি বাংলা में बोल रहा हूँ, কারণ এ তো বলতেই পারে না, ওই জন্য বলছে। हम लोग घुस गया हूँ। अरे बंधु আছে সে লোকটা কইলো না সব। ये राजबाड़ी का पीफा है। बोला ये राजबाड़ी का कुमड़ा है। वही बोलो, ওটা ওটা পচা কুমড়া है। ভালো করে কথা বললে তাহলে লোক হাসবে কি করে? হ্যাঁ, আমরা প্রবেশ করছি এখন ময়নাগড় রাজবাড়ির দেউড়ি দিয়ে। এটি সাধারণত পুরনো বাংলার দুর্গ স্থাপত্যের আদলে তৈরি। দেউড়ি পেরিয়েই সামনে পড়ে বড় একটি খোলা চত্বর। সামনে ময়না রাজবাড়ি এবং পাশে রাজবাড়ির কুলদেবতা শ্রী শ্রী শ্যামজিউর মন্দির। এই দেউড়ি দিয়ে প্রবেশ করা মানে সুরক্ষিত জলবেষ্টিত ময়নাগড়ের হৃৎপিণ্ডে প্রবেশ করা। বন্দিশালা থেকে মুক্তি পাওয়ার পর গোবর্ধনানন্দ বাহুবলীন্দ্র পৌষী পূর্ণিমায় রাজ সিংহাসনে অভিষিক্ত হন। তারপর থেকে প্রতি বছর পৌষী পূর্ণিমায় মহাসমারোহে অভিষেক ক্রিয়া সম্পন্ন হতো। 1938 সালে নারায়ণানন্দ বাহুবলীন্দ্রের সময় থেকে কুলদেবতা শ্রী শ্রী শ্যামজিউর পাদপদ্মে এই অভিষেক ক্রিয়া সমর্পিত হতো। সেই থেকে প্রতি বছর পৌষী পূর্ণিমায় শ্রী শ্যামসুন্দর জিউর অভিষেক প্রক্রিয়া উপলক্ষে বিশেষ পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। গড়ের ভিতরে প্রতিষ্ঠিত বিভিন্ন মন্দিরগুলির মধ্যে 1500 শতাব্দীতে নির্মিত শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দির এবং 16 শতকের লোকেশ্বর জিউ মন্দির উল্লেখযোগ্য। বর্তমানে লোকেশ্বর জিউয়ের গর্ভগৃহে বৌদ্ধদেবী রঙ্কিনীর একটি প্রাচীন বিগ্রহ দেখা যায়। অনুমান সাপেক্ষে বলা যায় এই বিগ্রহটি লাউসেন পূজিত। এছাড়াও কালীদহ এবং মাকড়দহের মধ্যবর্তী অংশে 10ম শতাব্দীতে নির্মিত কয়েকটি বৌদ্ধ পীঠস্থানও রয়েছে। শ্যামসুন্দর জিউয়ের মন্দিরটি এক কথায় অপূর্ব শিল্প সুষমা মণ্ডিত। টেরাকোটার অলঙ্করণে সমৃদ্ধ শ্যামসুন্দর মন্দিরে বিগ্রহের নিত্য আরাধনা ও সেবা পূজা চলার সাথে সাথে মন্দিরেরও যথেষ্ট রক্ষণাবেক্ষণ হয়। তা দেখলেই বোঝা যায় মন্দিরের একপাশে সতীরানীর ঘাট
রাজোৎসবের সময়ে এই ঘাটেই নৌকো বেঁধে শ্যামসুন্দর ও রাধারানীকে নিয়ে যাওয়া হয় পরীক্ষার মধ্যবর্তী আরেকটি দ্বীপে, যেখানে রাজমণ্ডপ প্রতিষ্ঠিত রয়েছে। রাস পূর্ণিমার রাতে সারসার আলোকসজ্জিত নৌকায় শ্যামসুন্দর জিউ রাজবেশে যখন পরীক্ষায় জলকেলি করতে নামেন, তখন সে দৃশ্য সত্যিই অভাবনীয়। যেন সত্যি বৃন্দাবন লীলার সহসা আবির্ভাব হয় ময়নারাজদের কালীদহের জলে। কংসাবতীর জল যেন এক অজানা মোহময়তায় সেজে ওঠে। রাজত্বকাল থাকাকালীন শ্যামসুন্দরের সাংবাৎসরিক ব্যয় রাজকোষ থেকেই নির্বাহ হতো। এখন পারিবারিক সদস্যদের পাশাপাশি সর্বসাধারণের অর্থানুকূল্যে তা নির্বাহ হয়। সর্বোপরি এখনকার রাসমেলার সূচনা লগ্ন থেকেই হিন্দু জাতির পাশাপাশি মুসলমান ধর্মাবলম্বীদেরও প্রত্যক্ষ উপস্থিতি ও সহযোগিতা অবশ্যই লক্ষণীয়। রাজ আমলে হিন্দু মুসলমান ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যেই একসময় দুই ধর্মগুরু যথা বৈষ্ণব মহান্ত নয়নানন্দ এবং মুসলমান ফকির হজরত তুল জালালের প্রত্যক্ষ সহযোগিতায় এই রাজোৎসবকেই কেন্দ্র করে ধর্মীয় বাধা নিষেধের যাবতীয় ব্যবধান দূর করা হয়। বর্তমানে কালীদহের গা ঘেঁষে গড়ের পূর্ব দিকে নয়নানন্দ এবং উত্তর দিকে পীর হজরত তুর জালাল শাহের সমাধি মন্দির অবস্থিত। 1938 সালে শ্যামসুন্দর জিউর রাজ্যাভিষেক হয় এবং তখন থেকেই রাজচিহ্ন, তিলক সমস্ত কিছু শ্যামসুন্দর জিউকে দিয়ে দেওয়া হয়েছে। তাই প্রথামত ইনিই হলেন এখন ময়নাগড়ের রাজা এবং বাহুবলীন্দ্র রাজ পরিবার হলেন ওনার সেবায়েত। বর্তমানে ময়নাগড়ের যে প্রাচীন রাজবাড়িটি দেখা যায় সেটি গোবর্ধনানন্দের প্রতিষ্ঠিত। সেটি বাইরে থেকে একতলা দেখতে লাগলেও অন্দরমহলের ভেতরে ঢুকলে 4টি সিঁড়ি উঠলেই পৌঁছে যাওয়া যায় রাজপ্রাসাদের দ্বিতল স্থাপত্যে। এটা এক অদ্ভুত স্থাপত্যকলা। মনে হতে পারে মাটি খুঁড়ে এই দোতলা প্রাসাদ নির্মাণ করা হয়েছে। এটা একটা অদ্ভুত নির্মাণ কৌশল, কারণ দোতলা থেকে একতলায় আসতে গেলে প্রায় 18টা সিঁড়ি ভেঙে নামতে হবে। মাঝখানে চৌকো উঠোনকে রেখে চারিদিকে এই দ্বিতল প্রাসাদ নির্মাণ করা হয়েছে। লম্বা টানা বারান্দার সারি সারি থাম। আগে ওপর নিচে সারি সারি অনেকগুলো ঘর ছিল, এখন এর অনেকটাই ধ্বংস হয়ে গেছে। যেটুকু অবশিষ্ট আছে তাতে একতলা ও দোতলায় কয়েকটা ঘর দেখা যায়। দোতলার ঘরগুলো তালাবন্ধ, একতলার ঘরগুলো অন্ধকার, কেমন যেন গোপন কুঠুর বলে মনে করা হয়। নোনা ধরা দেওয়াল, অন্ধকারাচ্ছন্ন আর স্যাঁতস্যাঁতে ঘর, আর তার সাথে একটা পুরনো গন্ধ। দরজাগুলো ছোট ছোট আর কোনো জানালা নেই। সব মিলিয়ে এক অদ্ভুত রহস্যময় ব্যাপার। ঘরগুলোর আকারও খুব ছোট ছোট, গায়ে নানা রকম জ্যামিতিক আকারে কুলুঙ্গি রয়েছে। আগে হয়তো এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার পথ ছিল, এখন সেসব পথ বন্ধ করে দেওয়া হয়েছে বা বন্ধ হয়ে গেছে। একটি সিন্দুক আছে যা আজও খোলা যায়নি রাজবাড়ির ভেতরে। এই রাজবাড়িটি প্রায় পরিত্যক্ত। সামনে কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে প্রবেশপথ দিয়ে প্রবেশ করলে বড় ঘর পাওয়া যায়, যেটা ছিল এই রাজবাড়ির দরবার কক্ষ। এই ঘরটি এখন মোটামুটি অক্ষত বা অটুট আছে। সামনের প্রবেশপথের থাম এবং ছাদের যে অংশটুকু দেখা যায় তাতে উৎকল স্থাপত্য, বৌদ্ধ স্থাপত্য এবং বিদেশি স্থাপত্যের মিশ্রণ দেখা যায়। শোনা যায় এই রাজপ্রাসাদের একটি কক্ষ প্রচুর মূল্যবান সম্পদে এবং প্রত্ন সম্পদে পরিপূর্ণ, তবে সেই ঘরটিকে এখনও খুঁজে পাওয়া যায়নি। প্রাসাদের মুখে বাম হাতে বা দক্ষিণ দিকে 3টি মূর্তি রয়েছে, আর একটি কালো পাথরে খোদাই করা বাহুবলীন্দ্র বংশের রাজার নাম রয়েছে। সব থেকে এই প্রাসাদের বিশেষত্ব হলো এই প্রাসাদের 4টে সিঁড়ি পেরিয়ে দোতলায় ওঠা যায়, কিন্তু একতলায় আসতে গেলে 18টি সিঁড়ি দিয়ে ধাপ পেরিয়ে নিচে নামতে হয়। এটি হলো এই প্রাসাদের সবথেকে বড় বৈশিষ্ট্য। মনে করা হয় এই প্রাসাদের কিছুটা অংশ মাটির তলাতে অবস্থিত। 1971 সালে সত্যজিৎ রায় তার সোনার কেল্লা ছবি শুটিং করার জন্য এই রাজবাড়িতে এসেছিলেন, কিন্তু পরে এখানে কিছু অসুবিধা দেখা দেওয়ায় তিনি শুটিং এখানে করেননি। কিন্তু এই রাজবাড়িতে এসেই তিনি অন্দরমহলের অন্তর্পরিকাদের হাতে তৈরি বিখ্যাত নকশাবলীর সন্ধান পান, যে নকশাবলী তিনি পরে তার ছবি ঘরে বাইরেতে ব্যবহার করেছিলেন। ময়নাগড়ে মাটির নিচে প্রচুর গুপ্ত ঘর থাকার কারণে আজও পর্যন্ত এখানে কোনো নলকূপ বসানো সম্ভব হয়নি। রাজা রাধাশ্যামানন্দর অতিরিক্ত বাইজি প্রীতি জ্বালা ধরিয়ে দিয়েছিল রানী অপূর্বময়ীর মনে। এই বাইজি ময়নামতি নাকি অসামান্য সুন্দরী ছিলেন। রাজা বাইজিকে নিয়ে বেশি সময় কাটাতেন। এতে ক্রুদ্ধ হয়ে রানী অপূর্বময়ী একদিন অন্দরমহল থেকে সরাসরি জলসাঘরে চলে এসেছিলেন। সবার সামনে তিনি টেনে ছিঁড়ে নেন তার নাকের নথ
এই ঘটনায় রাজা খুব রুষ্ট হয়ে যান, কারণ রানীদের অন্দরমহলের বাইরে আসার কোনো অনুমতি ছিল না। তাই তিনি অন্দরমহল আর বাহিরমহলের যে দরজা তা তিনি চিরতরে বন্ধ করে দেন এবং তারপর রানীর মুখও দর্শন করেননি আর কোনো দিন। ময়নাগড়ে ষোড়শ শতাব্দীতে প্রতিষ্ঠিত লোকেশ্বর শিব মন্দিরের মধ্যে রয়েছে 15 ফুট গভীরে একটি শিবলিঙ্গ, যা স্বয়ম্ভূ, যা দেখতে অনেকটা সরু কূপের মতন। শিবলিঙ্গ দৃশ্যমান নয়, শোনা যায় কংসাবতী নদীর জল বাড়লে এই কূপটি জলে পরিপূর্ণ হয়ে যায়। এই শিব মন্দিরে রয়েছে শ্রী রঙ্কিনী দেবীর মূর্তি। এই রঙ্কিনী দেবী আসলে বৌদ্ধ মূর্তি, যা কয়েক শতাব্দী ধরে ময়নাগড়ে লোকেশ্বর শিব মন্দিরে পূজিত হয়ে আসছেন। আমরা যে পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, এই পুকুরে আগেকার দিনে যারা রাজদ্রোহী ছিল তাদের শুলে চড়ানো হতো এখানে জঙ্গলের মধ্যে। এরপর সেই মৃতদেহ সৎকার করা হতো না, সেই মৃতদেহ নিয়ে এই পুকুরেই ফেলা হতো এবং পরবর্তীকালে এই পুকুর সংস্কারের সময় 2 নৌকো ভর্তি মানুষের হাড়গোড় উদ্ধার করা হয়েছিল। পাহাড়, আমরা পাহাড় উঠছে, পাহাড়। আমার ফোনের চার্জটা শুধু শেষ হয়ে গেছে, বুঝছিস তো। বাপি আসি গাছে উঠতে পারে ও কাকু ভাই পাহাড়ে আসছি, মনে হয় ভালো লাগছে। আরে আমরা এখন এলে, আমরা লোক ছিয়াত্তরের মন্বন্তরের সময় জগদানন্দ ময়নার রাজা ছিলেন। জগদানন্দের রাজত্বকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি রবার্ট বেইলি এক বিরাট বাহিনী নিয়ে ময়নাগড় আক্রমণ করেন। রাজা জগদানন্দ বেশ কিছু বিশ্বস্ত অনুচরদের নিয়ে একটা সুড়ঙ্গ দিয়ে রাজপ্রাসাদের গোপন কুঠুরিতে আশ্রয় নেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদের ব্যাপক তল্লাশিত রাজা জগদানন্দকে তারা ধরতে পারেননি। তারপর থেকে রাজা জগদানন্দের বা তার অনুচরদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তারা সবাই পালিয়ে গেছিলেন নাকি এই রাজপ্রাসাদের কোনো গোপন কুঠুরিতেই মৃত্যুবরণ করেছিলেন, তার উত্তর আজও পাওয়া যায়নি। তা আজও রহস্যময় হয়ে রয়ে গিয়েছে। এই আক্রমণের পরেই ময়নাগড় ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। মহারাজা জগদানন্দের পুত্র মহারাজ ব্রজানন্দের রাজত্বকালেই ওয়ারেন হেস্টিংস 5 সালা এবং লর্ড কর্নওয়ালিস 10 সালা ব্যবস্থার সূচনা করেন। 1791 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার ময়নাগড় রাজাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ও মিথ্যা প্ররোচনায় তাদের জর্জরিত করে মাত্র 1.5 টাকা খাজনা অনাদায়ে তৎকালীন আমলে প্রায় শতাধিক বিঘা জমি এবং পরগনার প্রায় 56টি গ্রাম ইংরেজরা বলপূর্বক হস্তক্ষেপ করে নেয়। তো জুতা ওই মানুষ নাকি? হাই বাবা, ওই ওই এখানটা দেখবি আরে ভগবান লাইট জ্বাল, লাইট জ্বাল। ওই তুই একটা গান শুনছু, পাহাড়ের জঙ্গলে মানুষ খেকো বাঘ থাকে, তার যে কবি সেই জঙ্গলে বসে ওই গানটা বানাইছে। তোকে বলে গেছিল যাওয়ার আগে নাকি? লিখে রেখে দিয়েছে, দেখো না চারদিকে নাম। দেখবে আসো। ও মাই গড, কত ম্যাকাউট! কি বলে রে? বলে হাই দেখ চারিদিকে কি দারুণ জায়গাটা রে। হ্যাঁ না ওই সন্তু, তুই ওই সন্তু, ওই সন্তু, তুই উদাহরণটা ভুল দিছু। এটা কিরকম লাগছে জানো কি? সে গুপি গাইন মাখা মানে দেখছু, সে তাতে যে বাঁশ বনে গিয়ে দেখি যে ভূত আসছিল, পুরা সেই রকম লাগছে, সেই রকম বাঁশ বন। ইতিহাস বলে গৌড়ের অধিপতি দ্বিতীয় মহিপালের রাজত্বকালে যুদ্ধে পরাজিত কর্ণসেন তার অধীনেই সেনভূম ও গোপভূম অঞ্চল শাসন করতেন।
গৌড়েশ্বরের মন্ত্রীর নাম ছিল মোহাম্মদ। মোহাম্মদ ছিলেন অত্যন্ত কুচক্রী। তার ষড়যন্ত্রে সোমঘোষ নামে এক অনুগত প্রজা কারাগারে বন্দী হয়। পরবর্তীকালে সোমঘোষের সঙ্গে গৌড়েশ্বরের গাঢ় বন্ধুত্ব হলে মহারাজা সোমঘোষকে রাজপাট, ঘোড়া, 100 দেহরক্ষী ইত্যাদি প্রদান করেন। এরপর এই মোহাম্মদের ষড়যন্ত্রে সোমঘোষের পুত্র ইছাই ঘোষ কর্ণসেনের সঙ্গে যুদ্ধে তাকে পরাজিত করে এবং তার 6 পুত্রকে বিনাশ করে রাজ্যের অধিকার নেয়। পুত্রশোকে কাতর কর্ণসেনের মহিষী বিষপানে আত্মহত্যা করেন। এই ঘটনার ফলে গৌড়েশ্বর মহিপাল অত্যন্ত লজ্জিত হয়ে কর্ণসেনকে দক্ষিণবঙ্গের অংশবিশেষ রাজত্ব প্রদান করেন, যেটি ময়নামণ্ডল ছিল। তিনি আগমন করেছিলেন কংসাবতীর শাখা নদী কালিন্দীর জলপথে। এরপরে কর্ণসেনের নতুন রাজধানী হল কর্ণগড়, যা পরে ময়নাগড় নামে বিখ্যাত হয়। কর্ণসেনের দ্বিতীয় পত্নী রঞ্জাবতী বাঁকুড়ার রামাই পণ্ডিতের উপদেশে ধর্ম ঠাকুরের তপস্যা শুরু করেন। ধর্ম ঠাকুরের তপস্যার ফলে লাউসেনকে পুত্ররূপে লাভ করেন। লাউসেন লবসেন বা লাম্বাদিত্য নামে খ্যাত ছিলেন। এরপর লাউসেন অজয় নদীর তীরে ইছাই ঘোষকে নিহত করে পিতৃরাজ্য উদ্ধার করেন। এর ফলে লাউসেনকে সাম্রাজ্য বীরভূম থেকে ময়নাগুড়ি পর্যন্ত বিস্তার লাভ করে। এই ময়নাগুড়িতে লাউসেনের কীর্তিসমূহ এখনও বিদ্যমান। এটি হলো রানী সরোজকুমারী বাহুবলীন্দ্রের বাসস্থান, যেটি এখন পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সরোজকুমারী ছিলেন রাজা জগদানন্দ বাহুবলীন্দ্রের সহধর্মিণী। মাত্র 16 বছর বয়সে রানী বিধবা হন। তারপর থেকে রানী এই মহলে তার দাসীবৃন্দদের সাথে নিয়ে একাই থাকতেন। অল্প বয়সে তার একমাত্র মেয়েও মারা যান। পরে রানী 80 বছর বেঁচে ছিলেন। পেছন দিকে যে প্রাচীরের মতো অংশ দেখা যাচ্ছে, সেটি আসলে রাজবাড়ির দেওয়াল। দেওয়ালটি বাইরের দিক থেকে একতলা মনে হলেও এটি আসলে 2 তলার দেওয়াল। বাকি অংশটি মাটির নিচে আছে। ওখানে পুকুর আছে, মানে সেদিকে পাল্লে ময়নাগড় রাজবাড়িতে মহিলাদের জন্য খুব কড়া নিয়ম ছিল। যে সমস্ত মেয়েরা এই রাজপরিবারের রাজবধূ হয়ে আসতেন, তাদেরকে পালকি শুদ্ধ কালীদহের জলে ডুবিয়ে শুদ্ধ করে তবেই তাদের ময়নাগড়ে প্রবেশ করানো হতো। তারপর তাদের বরাবরের জন্য ঠাঁই হতো অন্দরমহলে। বাইরের মহলে আসার তাদের আর কোনো অধিকার ছিল না চিরকালের জন্য। ময়নাগড়ে যে সমস্ত রাজবধূ বিধবা হতেন, তাদেরকে নিজে হাতে রান্না করে একবেলা খাবার খেতে হতো। তাদেরকে যে রান্না করার জন্য কাঠ দেওয়া হতো, তা কালীদহের জলে ভিজিয়ে রাখা হতো। ওই ভেজা কাঠে রান্না করার ফলে বিধবা বধূরা সারাদিন নিজের রান্না আর খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকতো। এতে অন্য কোনো দিকে বিধবা বধূরা নজর দিতে পারতো না এবং তাদের উপরেও অন্য কেউ নজর দিতে পারতো না। এতক্ষণ ধরে ময়নাগড় রাজবাড়ির রাজকীয় আভিজাত্যে ডুবেছিলাম। এখন ফেরার পালা। ময়নাগড়ের ইতিহাস তো জানলাম, কিন্তু আমাদের কিছু জনের ঘুরতে ঘুরতে পায়ের অবস্থা নাকি ঐতিহাসিক ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। তবে আমরা সবাই এই রাজকীয় ভ্রমণের আনলিমিটেড পাগলামিগুলো বেশ ভালোই উপভোগ করলাম। ইতিহাস আর বর্তমানের মেলবন্ধন ছেড়ে আমরা ফিরে যাচ্ছি আমাদের দৈনন্দিন জীবনে। শুধু সাথে নিয়ে যাচ্ছি এখানকার শান্ত পরিবেশ আর সমৃদ্ধ ইতিহাসের কিছু টুকরো স্মৃতি। তবে পরিশেষে একটাই বিশেষ সূচনা। আসার সময় যার উপর টাইটানিকের দেবী ভর করেছিলেন, যে ছিল ডুবদা হওয়া টাইটানিকা উড়ন্ত উট, ফেরার সময় তার মুখটা কেন রোদে শুকিয়ে যাওয়া শ্যাওলা পড়া ঘাসের মতো হয়ে গেছে। সেটা পৃথিবীতে বারমুডা ট্রায়াঙ্গেল কিংবা দ্য গ্রেট পিরামিডের মতো রহস্যজনক ঘটনা হয়ে থেকে গেল, যেটা যুগের পর যুগ ধরে মানুষকে ভাবিয়ে তুলবে। যদিও পুরো ভিডিওটা যদি ভালো করে দেখেন আপনারা, তবে ক্লু অবশ্যই পাবেন। আজকের মতো টাটা, বাই বাই।